নমস্কার, কম্পিটিটিভ বেঙ্গলিতে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ইকোনমি থেকে মানি অ্যান্ড ব্যাঙ্কিংয়ের শেষ পার্টটা পড়ব। আমি কিরিটি মুখার্জি, আমি ফিজিক্স অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করি, তারপরে WBCS কোয়ালিফাই করি এবং আমার সম্পর্কে অন্যান্য ডিটেলস পেতে তোমরা আমার ফেসবুক প্রোফাইলে ভিজিট করতে পারো। এইবারে আমরা দেখব নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিস। তো এখানে নন ব্যাঙ্কিংটার ওপর তোমরা একটু জোর দাও, অর্থাৎ এখানে নিশ্চয়ই এমন কিছু আছে যেটা নর্মাল ব্যাঙ্কগুলোর থেকে আলাদা, এটুকু মনে রাখো। কী সেটা হচ্ছে এই NBFC বা সংক্ষেপ নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিসগুলো, এই কোম্পানিসগুলো ডিমান্ড ডিপোজিট অ্যাকসেপ্ট করে না। ঠিক আছে, ডিমান্ড ডিপোজিট হচ্ছে এই কোম্পানিসগুলোতে অ্যাকসেপ্টেড হয় না, সেই জন্য এগুলোকে বলা হয় নন ব্যাঙ্কিং। ওকে, তাহলে এই কোম্পানিসগুলো কী কী কাজ করে বা কী কী পারফরমেন্স করে? এক হচ্ছে এরা অ্যাকসেপ্ট করতে পারে ডিপোজিট অ্যাকসেপ্ট করতে পারে, বাট নট ইন ফর্ম অফ ডিমান্ড ডিপোজিট, একটু আগে যেটা বললাম। আর কি করতে পারে? এরা লোন দিতে পারে, লোনস অ্যান্ড অ্যাডভান্সেস, এগুলো দিতে পারে, লোন এবং অ্যাডভান্স। আর কি না, লিজিং, হায়ারিং, ঠিক আছে, অ্যান্ড পারচেস। এই কাজগুলো সমস্ত কিছু, যেহেতু নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিস এর যে এন্টিটিটা, এটা খুব লার্জ এন্টিটি, বিভিন্ন টাইপের কোম্পানি কিন্তু নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিজের আওতায় পড়ে। ঠিক আছে, বিভিন্ন টাইপের ওয়ার্ক, বিভিন্ন টাইপের ক্ষেত্রে বিভিন্ন কোম্পানিসগুলো, ফিনান্সিয়াল কোম্পানিসগুলো কিন্তু তাদের কাজকর্ম করে, যেগুলো নন ব্যাঙ্কিং ইন নেচার। ঠিক আছে, তো সেই জন্য এর যে কাজের ভ্যারাইটি বা এর যে ফাংশনস, তার ভ্যারাইটিটাও কিন্তু খুব মানে একটা ওয়াইড। ঠিক আছে, ডিপোজিট অ্যাকসেপ্ট করা থেকে শুরু করে লোন, অ্যাডভান্স দেওয়া, লিজিং, হায়ারিং, পারচেস, এছাড়া মুভেবল অ্যান্ড ইমুভেবল প্রপার্টি অ্যান্ড ইমুভেবল প্রপার্টি কনস্ট্রাক্ট করা, এই কাজগুলোও কিন্তু এই NBFCসগুলোর মাধ্যমে হয়ে থাকে। তো এক কথায় বলতে গেলে ডিমান্ড ডিপোজিট ছাড়া যে কোনো ব্যাঙ্কিং রিলেটেড কাজ করতে পারে। এছাড়া বিভিন্ন রকমের যে হাউজিং তৈরি করা ইত্যাদি, লিজিং, হায়ারিং, পারচেজ, লোন অ্যাডভান্স, ঠিক আছে, এগুলো করতে পারে। এছাড়া কি করতে পারে? বন্ড, ডেভেঞ্চার্স, ঠিক আছে, শেয়ার, এগুলোর কেনা বেচা করতে পারে। তো এই যে ওয়াইড ভ্যারাইটি অফ কাজ, এটার ওপর বেস করে এই এক একটা কোম্পানিকে এক একটা সংস্থা দিয়ে রেগুলেট করা হয়। যদি সেই ব্যাঙ্কিং নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিসটা ওই শেয়ার, ডেভেঞ্চার্স এগুলো নিয়ে কাজ করে, তাহলে তার রেগুলেটরি অথরিটি হিসেবে কাজ করবে সেবি। ঠিক আছে, এবার যদি সেটা অন্য কোনো ক্ষেত্রে কাজ করে, যদি ইন্স্যুরেন্স রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত থাকে সেই কোম্পানিটা, ঠিক আছে, তো তার রেগুলেটর হয়ে যাবে তখন IRDA। ঠিক আছে, তো এই যে বিভিন্ন রকমের ভ্যারাইটি আছে এবং তাদের নিয়ন্ত্রকগুলোও কিন্তু এইভাবে ভ্যারি করতে থাকে। ওকে, এই যে রেগুলেটরি অথরিটিগুলো বিভিন্ন হয়, অতএব নিশ্চয়ই একটা প্রভিশন আছে এই যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোকে তাদের যে নিয়ন্ত্রক বা রেগুলেটর তাদের কাছে রেজিস্টার করার। ঠিক আছে, অতএব NBFCগুলোকে অবশ্যই RBI, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা অন্য কোনো রেগুলেটর, ঠিক আছে, রেগুলেটিং বডি, সেখানে কিন্তু রেজিস্ট্রেশন করাতে হয়। ওকে, এছাড়া তাদের যে কোম্পানি অ্যাক্ট অনুযায়ী, কোম্পানি অ্যাক্ট 1956, ঠিক আছে, এই অনুযায়ী একটা কোম্পানি স্বীকৃতি পেতে হয় এবং তার যে নেট ওন ফান্ড, NOF, ঠিক আছে, টোটাল যে ফান্ড সেটা 2 crore অ্যান্ড অ্যাভাব হতে হয়। ঠিক আছে, 2 crore মিনিমাম হতে হয় বা তার বেশি হলেও চলে। ওকে, তো এই সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করলে আমি একটা কোম্পানিকে নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি বলে ধরবো, বা যদি রেজিস্ট্রেশন পায় সেটা একটা নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি হিসেবে কাজ করতে পারবে। তো এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে সেই কোম্পানিটা যদি ডিপোজিট টেকিং কোম্পানি হয় তাহলে তাকে কিন্তু RBI এর কাছ থেকে রেজিস্ট্রেশনটা করাতে হবে। ঠিক আছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছ থেকে। যদি সেই কোম্পানিটা একটা সিম্পল স্টক ব্রোকিং ফার্ম হয় বা স্টক ব্রোকিং কোম্পানি হয়, তখন সেই কোম্পানিটাকে রেজিস্টার করতে হবে বিফোর
সেবি, ঠিক আছে, সেবি রেজিস্টার্ড হতে হবে। সেটা যদি একটা ইন্স্যুরেন্স কোম্পানি হয়, একটু আগে বললাম IRDA এর কাছ থেকে রেজিস্ট্রেশন নিতে হবে। সেটা যদি একটা সিম্পল কি বলবো নিধি কোম্পানি হয়, সেটাকে কর্পোরেট অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট 1956-এ রেজিস্ট্রেশন নিতে হবে, ঠিক আছে। এবং যদি চিট ফান্ড হয়, যদি সেটা একটা চিট ফান্ড হয়, চিট ফান্ড কী সেটা আমরা পরে একটু দেখে নেব। চিট ফান্ড যদি হয়, তো সেই চিট ফান্ডটাকে কিন্তু সেই যে রাজ্যে সেই চিট ফান্ডটা কাজ করবে, সেই রাজ্যের যে চিট ফান্ড আইন, সেই আইন অনুযায়ী কিন্তু তাকে রেজিস্ট্রেশন এবং রেগুলেট করতে পারে। ওকে, এইবার যদি সেই নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিটা যদি একটা ডিপোজিট টেকিং কোম্পানি হয়, তাহলে কি হবে? যদি ডিপোজিট টেকিং কোম্পানি হয়, তাহলে তাকে মিনিমাম 12 মান্থস অথবা ম্যাক্সিমাম 60 মান্থস এই পিরিয়ডের জন্য সে ডিপোজিটটা নিতে পারবে। ওকে, এটা তোমাকে মনে রাখতে হবে। এবং প্রথমেই বলেছি ডিমান্ড ডিপোজিট সে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবে না। আর একটা এখানে বলে রাখি, সেটা হচ্ছে যে RBI-এর যে সাধারণ নির্দেশিকা ইন্টারেস্ট রেট নিয়ে, ইন্টারেস্ট রেট রিলেটেড, সেই ইন্টারেস্ট রেটের কিন্তু বেশি বা কম ইন্টারেস্ট রেট কিন্তু এই নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিগুলো দিতে পারবে না, বেশিতে দিতে পারবে না, কমে দিলেও দিতে পারে কিন্তু বেশিতে দিতে পারবে না, ঠিক আছে। আর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিসগুলোতে যে টাকাটা ডিপোজিট করা হবে, সেই টাকাটা কিন্তু ইনশিওর্ড নয়। আমরা জানি যে ব্যাংকের ক্ষেত্রে যে টাকাটা আমরা ডিপোজিট করি তার একটা পোর্শন কিন্তু ইনশিওর্ড থাকে, সেই টাকাটা আমরা যে কোনো রকম তার একটা পোর্শন আমরা কিন্তু পেয়ে যাই, ঠিক আছে, অ্যাজ ইন্স্যুরেন্স। ওকে, ইনশিওর্ড মানি। তো এটা কিন্তু এই নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিসগুলোর ক্ষেত্রে কার্যশীল হয় না। এই ডিপোজিট টেকিং কোম্পানিগুলোকেও কিন্তু ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, যেটা CAR, RBI-এর প্রেসক্রাইবড, তো সেই RBI কর্তৃক প্রদত্ত CAR-কে কিন্তু মেনটেন করতে হয়, মনে রাখবে। এইবার আমরা যে টপিকটার উপর চোখ বোলাবো সেটা হচ্ছে ডিফারেন্সিয়েটেড ব্যাঙ্কিং, ঠিক আছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এবং রিসেন্ট যে 2-1 বছর, 3 বছর, 4 বছর আফটার ডিমনিটাইজেশন, এই ডিফারেন্সিয়েটেড ব্যাঙ্কিং ভীষণভাবে পপুলার হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে। তো এই ডিফারেন্সিয়েটেড ব্যাঙ্কিং কী? প্রথমে যেটা তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এই ফিনান্সিয়াল ইনক্লুশন কী? ফিনান্সিয়াল ইনক্লুশনের মানে হচ্ছে যে আমরা যে ইনফর্ম্যাল অ্যাক্টিভিটিসগুলোর মাধ্যমে পয়সা রোজগার করি, আমাদের দেশের সাধারণ নাগরিক যে পয়সাগুলো রোজগার করেন, তাদের সেই পয়সাটাকে নিয়ে যে সেভিংস, সেটা সাধারণত হাউস হোল্ড সেভিংস হিসেবে বাড়িতেই থাকে, আর না হলে কোনো মূলধনী কারবারির কাছে তারা এই ফিনান্সিয়াল এই যে টাকাটা, এক্সেস টাকাটা বা যেটা সেভিংসের পয়সা, সেটা রেখে দেয়। তো এটার ফলে কি হয়, সেই টাকাটা বাজারে ঠিকমতো করে রোল করতে পারে না, এবং সেই টাকাটার যে ইকোনমিতে রোল প্লে করার আছে, অর্থাৎ এমপ্লয়মেন্ট জেনারেশন, পুঁজির হিসেবে ব্যবহার করে নতুন নতুন চাকরি এবং নতুন নতুন উদ্যোগপতিদের যে বিনিয়োগ, সেই বিনিয়োগের আকারে এই টাকাটা কাজ করতে পারে না। তো সেই জন্য দরকার এই যে ইনফর্মাল সেক্টরটাকে বেশি করে আমাদের ব্যাঙ্কিং সিস্টেমের মধ্যে নিয়ে আসা। তার ফলে কী হবে, তাদের সেভিংসটা আমরা ব্যাঙ্কে ইউজ করতে পারবো এবং ব্যাঙ্কগুলো সেই সেভিংসটাকে পরবর্তী ক্ষেত্রে লোনের আকারে দিতে পারবে, ঠিক আছে, এবং সেইটা বিনিয়োগ হবে এবং সেখান থেকে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। তো এটা ভেরি সিম্পল ফান্ডা। এটা হচ্ছে ফিনান্সিয়াল ইনক্লুশনের উদ্দেশ্য এবং ফিনান্সিয়াল ইনক্লুশনের যাবতীয় ব্যাপার। তো নচিকেত মোর কমিটি এর সুপারিশ অনুযায়ী RBI প্রথমবারের জন্য ডিফারেন্সিয়েটেড ব্যাঙ্কিংয়ের কনসেপ্টটা ইন্ট্রোডিউস করে 2013 সালে। ওকে, তো এই যে ডিফারেন্সিয়েটেড ব্যাঙ্কিংয়ের আওতায় থাকা যে সমস্ত ডিফারেন্সিয়েটেড ব্যাঙ্কসগুলো থাকবে, তাদের যে কার্যক্রম সেটা কীরকমভাবে পরিচালিত হবে? তাদের কার্যক্রম হবে যে নর্মাল ব্যাঙ্কগুলো আছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা ইত্যাদি, এই ব্যাঙ্কগুলোর যে কার্যক্রম তার থেকে কিছুটা আলাদা ইন টার্মস অফ ফিনান্সিয়াল প্রোডাক্টস এবং অপারেটিং এরিয়া, ঠিক আছে, এবং অপারেটিং সেগমেন্ট। অর্থাৎ এদের যে অপারেশনটা সেটা কিছু স্পেশাল কাস্টমারের উপর বেস করে তৈরি হবে। মানে এরা কিন্তু
যে কোনো রকমের ডিপোজিট নেওয়া, লোন দেওয়া ইত্যাদির ব্যাপারগুলোর থেকেও সরে এসে স্পেশাল কিছু ফিনান্সিয়াল প্রোডাক্টের কথা ভাববে এবং সেটা টার্গেটেড হবে কিছু স্পেশাল সেকশন অফ কনজিউমারের জন্য। এবং এই ডিফারেন্সিয়েটেড ব্যাংকিং, ঠিক আছে, এই ডিফারেন্সিয়েটেড ব্যাঙ্কগুলোর যে প্রোডাক্টসগুলো থাকবে এবং যে সার্ভিস তারা প্রোভাইড করবে, যে পরিষেবাটা তারা প্রদান করবে, সেটা নর্মাল যে ইউনিভার্সাল ব্যাংক তাদের থেকে আলাদা হতে হবে। ঠিক আছে, সেটা কিভাবে আলাদা আমরা দেখছি। এই যে ডিফারেন্সিয়েটেড ব্যাংক, সেটাকে মোটামুটি আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা কি স্মল ফাইন্যান্স ব্যাংক, আর একটা হচ্ছে পেমেন্ট ব্যাংক। ঠিক আছে, এইবারে আমরা এখানে স্মল ফাইন্যান্স ব্যাংক অ্যান্ড পেমেন্ট ব্যাংক এইগুলোর ডিটেলস নিয়ে একটুখানি দেখে নেব কোনটা কী কাজ করে। প্রথম কথা হচ্ছে স্মল ফাইন্যান্স ব্যাংক ফার্স্ট যে কাজটা করতে পারে সেটা হচ্ছে এমএসএমই সেক্টরকে লোন দেয়। ঠিক আছে, যদিও সেটা একটা লিমিটেড কোয়ান্টিটি, খুব বেশি না, যেহেতু এগুলো নতুন নতুন জন্ম হয়েছে, দেয়ারফর এরা অনেক বেশি পরিমাণ লোন দেওয়ার কথা ভাবতে পারে না। দুই কী করতে পারে, এরা ডিপোজিট অ্যাকসেপ্ট করতে পারে, ডিপোজিট অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, অর্থাৎ কোনো মানুষ যদি টাকা রাখে সেই টাকাটা তারা কিন্তু এই স্মল ফাইন্যান্স ব্যাঙ্কসগুলোতে রাখতে পারে। ঠিক আছে, তিন হচ্ছে যে সমস্ত কমার্শিয়াল শিডিউলড ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে আরবিআইয়ের যে নর্মস আর রেগুলেশনগুলো অ্যাপ্লাইড হয়, যেমন সিআরআর, এসএলআর ইত্যাদি, এগুলো কিন্তু সব কিছুই স্মল ফাইন্যান্স ব্যাঙ্কসগুলোর ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, আমরা প্রথমেই বলেছিলাম যে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলো লোন অ্যাফোর্ড করতে পারে, লোন দিতে পারে, তো তার একটা পোর্শন 75% অফ টোটাল লোন এগুলোকে তাদেরকে অবশ্যই প্রায়োরিটি সেক্টরে দিতে হবে, প্রায়োরিটি সেক্টর লেন্ডিং দিতে হবে। ওকে, আর ফিফথ মেজর বৈশিষ্ট্যটা হচ্ছে যে এদের যে টোটাল ব্রাঞ্চ হবে, যে ধরো ওদের সাপোজ 100টা ব্রাঞ্চ খুলবে, তার মধ্যে অন্তত 25টাকে 25% অ্যাজ এ মিনিমাম যেগুলো হবে সেগুলোকে আনব্যাঙ্কড এরিয়াতে, মানে যেখানে কোনো ব্যাংকের কোনো ব্রাঞ্চ নেই, তো সেই সমস্ত জায়গায় এদেরকে ব্রাঞ্চ খুলতে হবে। এটা হচ্ছে শর্ত। এবং এখানে বলি, আমরা প্রথমে বলেছিলাম ফিনান্সিয়াল ইনক্লুশনকে আরও বেশি করে দেশের প্রতিটা প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য এই স্মল ফাইন্যান্স ব্যাংক, তো আনব্যাঙ্ক সেক্টর মানে আনব্যাঙ্কড এরিয়াগুলোকে ব্যাঙ্কিংয়ের আওতায় আনতেই মূলত এই ধরনের ব্যাঙ্কগুলো বা পেমেন্ট ব্যাঙ্ক ইত্যাদি এগুলোর কনসেপ্টটা অবতারণা করা। তো ন্যাচারালি এদের 25% ব্যাঙ্ককে আমরা, যেগুলো আনব্যাঙ্কড এরিয়া, যেখানে কোনো ব্যাঙ্ক নেই, সেই রুরাল এরিয়াগুলোতে রাখার জন্য বলছি। ওকে, এবং এই স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলোর মিনিমাম পেড আপ ইকুইটি এর পরিমাণ হতে হবে 100 কোটি। এটা কিন্তু তাদেরকে মেনটেন করতে হবে, তবে এই স্মল ফাইন্যান্স ব্যাংকের লাইসেন্স পাওয়া যাবে। এবার হচ্ছে পেমেন্ট ব্যাংক। তোমরা বিভিন্ন রকম পেমেন্ট ব্যাংকের আইডিয়া সম্পর্কে অবগত আছো, কিন্তু হয়তো এক্স্যাক্টলি জানো না। সেটা হচ্ছে যেমন হচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাংক, মানে ফর এক্সাম্পল আমরা বলতে পারি পেটিএম আছে। তো এইগুলো কীরকম, এগুলো ডিজিটাল ওয়ালেট দেয়, তোমাদেরকে মনে আছে নিশ্চয়ই। তো এগুলো ডিপোজিট অ্যাকসেপ্ট করতে পারে আপ টু 1 লাখ, 1 লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিট কিন্তু এরা অ্যাকসেপ্ট করতে পারে পেমেন্ট ব্যাঙ্কগুলো। ঠিক আছে, এরা কিন্তু কোনো লোন দিতে পারে না। ঠিক আছে, এরা কিন্তু কোনো লোন প্রোভাইড করতে পারে না মানুষকে। ঠিক আছে, ফোর্থ যেটা সেটা হচ্ছে এটিএম, মানে এটিএম কার্ড অথবা ডেবিট কার্ড, এইগুলো তারা তাদের কাস্টমারদেরকে প্রোভাইড করতে পারে। ওকে, এবং এই পেমেন্ট ব্যাঙ্কগুলোকেও কিন্তু আরবিআইয়ের যে গাইডলাইন অন্যান্য কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, মানে সুপারভাইজারি ফ্রেমওয়ার্কের মধ্যে, সেই শর্তগুলোকেও কিন্তু পেমেন্ট ব্যাঙ্কসগুলোকে ফুলফিল করতে হয়। ওকে, এখন তোমাদের একটা জিনিস মনে হতে পারে যে পেমেন্ট ব্যাঙ্কগুলো তো কোনো রকম লোন দেয় না, তাহলে এদের রেভিনিউ সোর্স কোথায়? রেভিনিউর সোর্স হচ্ছে, এটা তোমরা জানো, যেটা একটা ট্রানজ্যাকশন কস্ট কাটে। ঠিক আছে, এই ট্রানজ্যাকশন কস্ট মানে তুমি ধরো 100 টাকার একটা কোথাও টাকা পাঠাচ্ছ বা কিছু করছো, তো সেখানে ডিজিটাল ওয়ালেটকে ইউজ করছো তোমার ব্যাঙ্কে, মানে তোমার যে পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, তো সেখান থেকে হয়তো 2 টাকা কি 3 টাকা অ্যাজ ট্রানজ্যাকশন চার্জ ওরা কাটবে, ওটাই হচ্ছে ওদের সোর্স অফ রেভিনিউ। ওকে, এই স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক আর পেমেন্ট ব্যাঙ্কগুলোর মধ্যে বেসিক্যালি যে ডিফারেন্সগুলো আছে সেটা হচ্ছে যে স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক সমস্ত রকমের ডিপোজিট অ্যাকসেপ্ট করতে পারে। ঠিক আছে,
এই পেমেন্ট ব্যাঙ্ক কিন্তু সব রকমের ডিপোজিট অ্যাকসেপ্ট করতে পারে না, এ শুধু সেভিংস আর কারেন্ট এই দুটো ডিপোজিটই এরা অ্যাকসেপ্ট করতে পারে। কোনো এফডি বা রেকারিং ডিপোজিট এগুলো এরা পেমেন্ট ব্যাঙ্কসগুলো অ্যাকসেপ্ট করতে পারে না। অন্যদিকে স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক রেকারিং, এফডি এবং অন্যান্য যে মানে সেভিংস সেগুলো কিন্তু তারা অ্যাকসেপ্ট করতে পারে। এটা একটা প্রথম পার্থক্য। এখানে একটা জিনিস জেনে রাখা, সেটা হচ্ছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক। এটা একটা 100% গভর্নমেন্ট ওন পেমেন্ট ব্যাঙ্ক, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওন করে, এবং এটা সেট আপ হয়েছিল 2017 সালে, ঠিক আছে, এটা মনে রাখবে। এবার আমরা কয়েকটা জিনিসের ওপর একটু চোখ বুলিয়ে নেব। প্রথম যেটা আমরা দেখব সেটা হচ্ছে ব্যাঙ্কস বোর্ড ব্যুরো, ঠিক আছে। তো এই ব্যাঙ্কস বোর্ড ব্যুরো কি, এটা 2016 সালে এস্টাবলিশড হয়, ঠিক আছে, পি.জে. নায়াক কমিটির সুপারিশে। ওকে, 2015 সালে যে ইন্দ্রধনুষ প্ল্যান তৎকালীন ফাইন্যান্স মিনিস্টার অরুণ জেটলি সাহেব লঞ্চ করেছিলেন 2015 সালে, সেই ইন্দ্রধনুষ প্ল্যানটা ছিল পাবলিক সেক্টর ব্যাংকের রিভাইভাল করার জন্য, ঠিক আছে। তো সেই পাবলিক সেক্টর ব্যাংকের রিভাইভালের জন্য ইন্দ্রধনুষ প্ল্যানের যে 7টা আসপেক্ট ছিল তার মধ্যে একটা হচ্ছে এই বিবিবি, ব্যাঙ্ক বোর্ড ব্যুরো। ওকে, এই ব্যাঙ্ক বোর্ড ব্যুরোর কাজ হচ্ছে হেড অফ দ্য পাবলিক সেক্টর ব্যাঙ্ক, মানে এসবিআইয়ের হেড কে হবে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের হেড কে হবে, এগুলোকে রেকমেন্ড করা প্রথম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অ্যাসেটগুলো স্ট্রেসড, অর্থাৎ যে লোনগুলো থেকে রিকভারি রেট কমছে বা করছে, এবং অন্যান্য যে হাউস হোল্ড সেভিংস সেটা কী করে ব্যাঙ্কিংয়ের আওতায় আনা যায় সেই সংক্রান্ত বিষয়ে যে উপযুক্ত যে পথনির্দেশ সেটাকে প্রদান করা হচ্ছে ব্যাঙ্কস বোর্ড ব্যুরোর কাজ, ঠিক আছে। এই যে ব্যাড লোনস সেগুলো রিকভার করার ক্ষেত্রে কী ধরনের স্টেপ নেওয়া যেতে পারে। ওকে, এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই হচ্ছে এই ব্যাঙ্কস বোর্ড ব্যুরোর হেডকোয়ার্টার। ওকে, নেক্সট যে অর্গানাইজেশনটা দেখবো সেটা হচ্ছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া 2008 সালে প্রতিষ্ঠিত হয়, একটা নট ফর প্রফিট কোম্পানি হিসেবে। কে তৈরি করলো আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্লাস ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন, যৌথ উদ্যোগে। এবার দেখতে হবে এর হেডকোয়ার্টার মুম্বাইয়ে। কাজ কি? কাজ হচ্ছে টু অপারেট রিটেল পেমেন্টস অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম ব্যাঙ্কিং রিলেটেড ইন ইন্ডিয়া। অর্থাৎ রিটেল পেমেন্ট এবং ব্যাঙ্কিং রিলেটেড সেটেলমেন্ট সিস্টেমটাকে টোটালটা দেখাশোনা করার দায়িত্ব নিয়ে তৈরি হয়েছিল 2008 সালে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। ওকে, এই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের কিছু ইউনিক প্রোডাক্টস আছে, মানে ফিনান্সিয়াল প্রোডাক্টস, যেমন হচ্ছে ইউপিআই। তোমরা এটাকে খুব ইউজ করো এখন যখন ডিজিটাল পেমেন্ট করতে যাও। এই ইউপিআই মানে ইউনাইটেড পেমেন্টস ইন্টারফেস, ঠিক আছে। এটার কাজ কি? মানি ট্রান্সফার বিটুইন টু ব্যাঙ্ক অ্যাকাউন্টস, ঠিক আছে, এই ইউপিআইয়ের মাধ্যমে হয়ে থাকে, এবং এর জন্য তোমার প্রয়োজন হয় একটা স্মার্টফোন। ওকে, সেকেন্ড ইম্পর্টেন্ট প্রোডাক্ট হচ্ছে রুপে কার্ড। এটা একটা ডেবিট কার্ড, এটা হচ্ছে ইন্ডিয়ান নেটওয়ার্ক অফ ডেবিট কার্ড, এটা টোটালি ইন্ডিয়ান, ঠিক আছে, রুপে কার্ড। এছাড়া তোমরা অনেকে স্মার্টফোনে ইউজ করো ভীম অ্যাপ, এটাও কিন্তু এই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার একটা প্রোডাক্ট। এবং ভীম অ্যাপের মাধ্যমে অন্যান্য যে পেমেন্ট ওয়ালেট থাকে, মোবিকুইক, পেটিএম, গুগল পে, এগুলোর মতনই কিন্তু একটা পেমেন্ট অ্যাপ হিসেবে এটা কাজ করে। ওকে, এবার আমরা দেখব অটোমেটেড টেলার মেশিন বা এটিএম। এটার সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। আমরা জানি দু রকমের কার্ড হয় ব্যাঙ্ক থেকে ইস্যু করা, একটা হচ্ছে ডেবিট কার্ড আর একটা হচ্ছে ক্রেডিট কার্ড। ডেবিট কার্ডগুলো কী হয়, তোমার ব্যাঙ্কে যে টাকাটা আছে
সেই টাকাটা তোলার জন্য তোমরা ডেবিট কার্ড ইউজ করো এটিএম থেকে, বা যে কোনো পয়েন্ট অফ সেল মেশিনে ডেবিট কার্ডটাকে পাঞ্চ করে সেখানে পিন নাম্বার দিয়ে তোমরা কোনো একটা প্রোডাক্টকে কিনতে পারো। তো এটা হলো ডেবিট কার্ডের কাজ। আর ক্রেডিট কার্ডের কাজ কি? ক্রেডিট হচ্ছে তুমি কোনো একজন মার্চেন্টকে পেমেন্ট করছো, যখন তোমার অ্যাকাউন্টে সে টাকাটা নেই, বাট তুমি এটা প্রমিস করছো যে তোমাকে ক্রেডিট কার্ডটা দিয়েছে তার কাছ থেকে ধার নিয়ে অ্যাজ ইফ একটা অ্যাডভান্স লোন নিয়ে তুমি পে করছো, এবং পরে তুমি সেই টাকাটা সেই কার্ড ইস্যুয়ারকে শোধ করছো। এটা হচ্ছে ক্রেডিট কার্ড। তো এই প্রসঙ্গে বলে রাখলাম। এবার এটিএম কি? এটিএম তো আমরা সবাই জানি, যেখান থেকে আমরা ব্যাংক থেকে টাকা তুলতে পারি, টাকাটা ডিপোজিট করতে পারি ইত্যাদি, এই কাজকর্মগুলো টুকটাক। তারপর হচ্ছে পিন চেঞ্জ করতে পারি, টাকা ট্রান্সফার করতে পারি ইত্যাদি, এই সমস্ত কাজগুলো করতে পারি। ওকে, এবার এটিএমের আমরা কিছু টাইপ দেখে নেব। একটা হচ্ছে অনসাইট এটিএম। ঠিক আছে, এই অনসাইট এটিএম মানে হচ্ছে হয় একটা ব্রাঞ্চের সাথে সংলগ্ন একটা এটিএম, বা ব্রাঞ্চের খুব কাছে অবস্থিত একটা এটিএমকে আমরা বলি অনসাইট এটিএম। আর অফসাইট মানে কি? ঠিক উল্টোটা। অফসাইট এটিএম হচ্ছে ব্রাঞ্চ বা ব্রাঞ্চের কাছাকাছি ছাড়া কোনো এয়ারপোর্ট, পেট্রোল পাম্প বা শপিং মল ইত্যাদিতে অবস্থিত যে এটিএম, সেটাকে আমরা বলছি অফসাইট এটিএম। আরেকটা হয় ওয়ার্কসাইট এটিএম। ওয়ার্কসাইট এটিএম, এই ওয়ার্কসাইট এটিএম কি? কোনো একটা অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনের এমপ্লয়ি যারা থাকেন তাদের জন্য সেই অর্গানাইজেশনের অফিসে যে এটিএমের ব্যবস্থা করা হয় সেটাকে বলা হয় ওয়ার্কসাইট এটিএম। এইবারে দুটো ইম্পর্টেন্ট জিনিস আমরা জানবো। একটা হচ্ছে হোয়াইট লেভেল এটিএম, এগুলো একটুখানি মনে রাখবে। এগুলো তো এমনি মনে থাকবে, অনসাইট অফসাইট নামের মধ্যেই ব্যাপারটা বলা আছে। হোয়াইট লেভেল এটিএম হচ্ছে সেই এটিএমগুলো যে এটিএমগুলো ওনড অ্যান্ড অপারেটেড বাই এ নন ব্যাঙ্ক অর্গানাইজেশন। ঠিক আছে, আদার দ্যান দ্য স্পন্সার্ড ব্যাঙ্ক। এটার উদ্দেশ্য কি? আমরা জানি যে ব্যাঙ্কগুলো যদি কেবলমাত্র শুধু ব্যাঙ্কগুলোকে আমরা এটিএম খোলার পারমিশন দিই, অন্য কিছু থেকে অন্য কোনো অর্গানাইজেশনকে যদি আমরা সেটা না দিই, তাহলে এটিএমের সংখ্যা গোটা দেশে বাড়বে না। অর্থাৎ এটিএম নেটওয়ার্কটা গোটা দেশ জুড়ে যেটা হওয়া উচিত আমাদের মতো একটা বড় দেশে, সেটাকে বাড়ানোর জন্য কিছু ব্যাঙ্ক ছাড়া অন্যান্য অর্গানাইজেশনকে এই দায়িত্ব দেওয়া হয় যে তারা এটিএমটা অপারেট করবে এবং ওন করবে। ঠিক আছে, এই হোয়াইট লেভেল এটিএম থেকেও নর্মাল যে উইথড্রল, ঠিক আছে, ডিপোজিট, এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো যেমন অন্যান্য এটিএমে করা যায়, এখানেও সেটা করা যায়। এবং এই হোয়াইট লেভেল এটিএম নেটওয়ার্কের সাথে যুক্ত কিছু কোম্পানিজের নাম আমরা জেনে নেব। সেটা হচ্ছে মুথুট ফাইন্যান্স। ঠিক আছে, মুথুট ফাইন্যান্স। তারপরে হচ্ছে টাটা কমিউনিকেশনস পেমেন্ট সলিউশন। এই ধরনের যে কোম্পানিজগুলো আছে সেটা এই হোয়াইট লেভেল এটিএম প্রিপেয়ার করে। আরেক ধরনের এটিএম হয়, সেটাকে আমরা বলি ব্রাউন লেভেল এটিএম। এটা কি? এর যে হার্ডওয়্যার, ঠিক আছে, তো এই হার্ডওয়্যার এবং এটিএমের যে লিজ, সেটা থাকে একটা অন্য সংস্থার উপর আদার দ্যান দ্য স্পন্সার্ড ব্যাঙ্ক, কিন্তু ক্যাশ হ্যান্ডেলিংটা এবং কানেক্টিভিটিটা প্রোভাইড করে সেই স্পন্সার্ড ব্যাঙ্ক। ঠিক আছে, তো এটা হলো একটা ব্রাউন লেভেল এটিএম। এইবার আমরা দেখব পয়েন্ট অফ সেল মেশিন। পয়েন্ট অফ সেল মেশিন কি না, পয়েন্ট অফ সেল মেশিন হচ্ছে আমরা যখন কোনো একটা জায়গায় এটিএম কার্ড দিয়ে পেমেন্ট করি, যে যন্ত্রটা আমাদের পেমেন্টটা নেয়, প্রসেস করে, সেটাকে আমরা বলি পয়েন্ট অফ সেল মেশিন। এবার দেখব আইএফএসসি। এটার মানে হচ্ছে ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম কোড। আমরা জানি প্রত্যেকটা ব্যাংকের ব্রাঞ্চের সাথে একটা নির্দিষ্ট আইএফএসসি কোড অ্যাটাচড থাকে। সেটা কি হয়? একটা 11 ডিজিট অ্যালফা নিউমেরিক কোড, যে কোডটা একটা পার্টিকুলার ব্রাঞ্চকে আইডেন্টিফাই করে, যেটা আরবিআই রেগুলেটেড ফান্ড ট্রান্সফার সিস্টেমের মধ্যে পার্টিসিপেট করতে পারে। অর্থাৎ এই ধরা যাক যে কোনো একটা এসবিআইয়ের বর্ধমানে কোনো একটা ব্রাঞ্চ আছে, তো সেই বর্ধমানের ব্রাঞ্চটার একটা নির্দিষ্ট আইএফএসসি কোড আছে। ঠিক আছে, তো সেই আইএফএসসি কোডটা দিয়ে যখন কেউ কাউকে টাকা পাঠাবে, তখন সেই আইএফএসসি কোডটা দিলে ওই ব্রাঞ্চটাকে আইডেন্টিফাই করা যাবে যে এটা এই আইএফএসসি কোডটার সাথে অ্যাটাচড ব্রাঞ্চ হচ্ছে অমুক। ঠিক আছে, এর ফলে ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার
বা এনইএফটি, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, আরটিজিএস, ঠিক আছে, এই প্রসেসগুলো এই আইএফএসসি কোডের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করতে সাহায্য করে। এইবারে আমরা দেখব এমআইসিআর কোড। এটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাংকিং একটা টার্ম। এমআইসিআর কোড হচ্ছে একটা 9 ডিজিট কোড। এটাও কিন্তু একটা ব্যাংক বা ব্রাঞ্চকে আইডেন্টিফাই করে, যে ব্রাঞ্চটা পার্টিসিপেট করে ইলেকট্রনিক ক্লিয়ারিং সিস্টেমে, ঠিক আছে। তো এই এমআইসিআর কোডের মাধ্যমে সেটাকে আইডেন্টিফাই করা হয়। ওকে, এইবারে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখব, বর্তমান যুগে বহু বিতর্কিত, সেটা হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট। আচ্ছা, এটা ব্যাংকিং রিলেটেড টার্ম। তো ব্যাংকের অ্যাসেট কোনগুলো? অ্যাসেটস অফ এ ব্যাংক, সেগুলো হচ্ছে লোনস। ব্যাংক যে লোনগুলো প্রদান করে সেগুলো হচ্ছে ব্যাংকের অ্যাসেট, ঠিক আছে, কারণ ব্যাংক সেই লোনসগুলো থেকে পয়সা রোজগার করে, ইন্টারেস্ট আর্ন করে, বিজনেস করে। তো একটা নন পারফর্মিং অ্যাসেট হলো একটা ব্যাড লোন, ঠিক আছে, যেটা রিপে হচ্ছে না, সেটাই হচ্ছে একটা নন পারফর্মিং অ্যাসেট, মানে সেই অ্যাসেটটা থেকে আমি কোনো রিটার্ন পাচ্ছি না। ওকে, আরবিআইয়ের কথা অনুযায়ী যদি কোনো একটা লোন 90 দিন প্রিন্সিপাল অর ইন্টারেস্ট শোধ না হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারি এটা ব্যাড লোন বাট নন পারফর্মিং অ্যাসেট। এইবার এনপিএর আবার 3টে ক্যাটাগরি আছে। কীরকম? একটা হচ্ছে সাবস্ট্যান্ডার্ড অ্যাসেট। এটা কি আছে? যে অ্যাসেটটা মানে যে লোনটা 12 মাস শোধ হয়নি বা 12 মাসের নিচে আছে শোধ না হওয়ার পিরিয়ড, অর্থাৎ একটা লোন যদি সর্বোচ্চ 12 মাস পর্যন্ত শোধ না হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলবো সাবস্ট্যান্ডার্ড অ্যাসেট। আর 2 হচ্ছে ডাউটফুল অ্যাসেট। এটা হচ্ছে গ্রেটার দ্যান 12 মান্থস শোধ হয়নি, অর্থাৎ 1 বছরেরও বেশি সময় যে লোনটা শোধ হয়নি সেটাকে আমরা বলবো ডাউটফুল অ্যাসেট। আর 3 হচ্ছে লস অ্যাসেট। এটা হচ্ছে যখন কোনো ব্যাংকের অডিটররা লসটাকে কনসিডার করে কিন্তু রাইট অফ করে না, মানে রিটার্ন অফ হয় না লোনটা, ততক্ষণ পর্যন্ত এটাকে বলা হয় লস্ট অ্যাসেট। এইবার আরেকটা কনসেপ্ট এখানে চলে আসে, এইটা হলো স্ট্রেসড অ্যাসেট। স্ট্রেসড অ্যাসেট ইকুয়ালস টু হয় এনপিএ, যেটা এক্ষুনি আলোচনা করলাম, এনপিএস প্লাস রিস্ট্রাকচার্ড লোন। এই রিস্ট্রাকচার্ড লোনস কী কী থাকে আমি বলছি। আর হচ্ছে রিটার্ন অফ অ্যাসেট। এই 3টাকে যদি আমরা যোগ করি যেটা পাবো সেটা হচ্ছে আমাদের স্ট্রেসড অ্যাসেটস। তো এখানে এনপিএ তো আলোচনা করলাম। রিস্ট্রাকচার্ড লোনস মানে কি? যে লোনগুলোর ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে শোধ হওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তো সেই লোনগুলোতে হয় আমরা ইন্টারেস্টের পার্সেন্টেজ কমাচ্ছি অথবা শোধ করার পিরিয়ডটা বাড়িয়ে দিচ্ছি যাতে করে আমার টাকাটা রিকভার করা যায়, সেই লোনসগুলোকে আমরা বলছি রিস্ট্রাকচার্ড অ্যাসেটস। আর রিটার্ন অফ অ্যাসেট মানে হচ্ছে এটা হচ্ছে একটা পদ্ধতি যে ব্যাংকের যে ব্যালেন্স শিট সেটাকে ক্লিয়ার করার। রিটার্ন অফ অ্যাসেট মানে এটা কখনোই ভাববে না যে রিটার্ন অফ হয়ে গেছে মানে একটা লোন সেটাকে শোধ করার কোনো মানসিকতা, মানে শোধ করার বা আদায় করার কোনো মানসিকতা ব্যাংকের নেই, এটা কিন্তু নয়। লিগ্যাল প্রভিশন যেমন চলছে চলবে, কিন্তু রিটার্ন অফ অ্যাসেটস যেগুলো হবে তার মানে হচ্ছে ব্যাংকটা তার ব্যালেন্স শিটকে ক্লিয়ার করছে, মানে ওই যে লসটা ডিউ টু এনপিএ সেইটাকে অন্য কিছু দিয়ে মেকআপ করে তার ফাইনাল ব্যালেন্স শিট তৈরি করছে, যার জন্য এটাকে বলা হচ্ছে রিটার্ন অফ অ্যাসেট। সাপোজ একটা ব্যাংক একটা ইয়ারে 500 crore লাভ করেছে, প্রফিট করেছে, অন্যদিকে তার এনপিএ হয়েছে 50 crore। তো সেই ব্যাংকটা চাইছে এই রিটার্ন অফ করে ব্যালেন্স শিট ক্লিয়ার করতে, তখন সে দেখাবে 450 crore প্রফিট, ঠিক আছে, আর এনপিএটাকে তখন সে রিটার্ন অফ অ্যাসেটের মধ্যে ধরবে। ওকে, এবার এই যে হাই এনপিএ যদি কোনো একটা ইকোনমিতে চলে তাহলে তার কী কী ক্ষতি হবে? প্রথম কথা হচ্ছে যে ব্যাংকের এই এনপিএর পরিমাণ বাড়বে তার কাছে ফান্ড স্ক্যারসিটি হবে, কারণ আমি যদি ধার দিই সেটা যদি আমি রিকভার না করতে পারি তাহলে আমার কাছে ফান্ড কমে যাবে। অন্যদিকে যেটা হবে, যারা শেয়ার হোল্ডার হবে, ঠিক আছে, তাদের তো একটা লস হবে, কারণ সে যে
টাকাটা পাচ্ছিল সেটা তো সে পাবে না। আর হচ্ছে ব্যাংকের যে ওপর যে কনফিডেন্সটা মার্কেটের, সেইটা কিন্তু কমে যাবে। অন্যদিকে সামগ্রিকভাবে যদি কোনো একটা ইকোনমিতে এনপিএর পরিমাণ বাড়তে থাকে, তাহলে যেটা হবে, ইকোনমির যে গ্রোথ রেট, ঠিক আছে, সেটা কমে যাবে উইথ হায়ার ইনফ্লেশন, যেটা আরও খারাপ। কীরকম? ধরো তুমি একটা টাকা দিচ্ছ, মার্কেটে সে টাকাটা রোল করছে, কিন্তু সেটা তোমার কাছে ব্যাক করে আসছে না। তাহলে কি হচ্ছে, সেই টাকাটার কোনো প্রোডাক্টিভ অ্যাসেট তৈরি করছে না। যদি করতো তাহলে সেটা ইকোনমিক গ্রোথে অংশগ্রহণ করতো, সেটা হচ্ছে না। এবার কি হচ্ছে, সেই টাকাটা গিয়ে উল্টে ইকোনমিকে আবার ইনফ্লেট করে দিচ্ছে। তো সেইটা একটা মেন প্রবলেম। এবার আমরা দেখব উইলফুল ডিফল্টার। উইলফুল মানে কি? যে ইচ্ছা করে টাকা শোধ করে না, সে হচ্ছে উইলফুল ডিফল্টার। তার মানে উইলফুল ডিফল্টারের কয়েকটা ক্যাটাগরি আছে। মানে যে লোন নিয়েছে সে টাকাটা শোধ করছে না। কোন কোন সার্কামস্ট্যান্সেসে হতে পারে? এক হচ্ছে ফিনান্সিয়ালি কেপেবল, কিন্তু শোধ করছে না। সে ফিনান্সিয়ালি দিতে পারে কিন্তু সে দিচ্ছে না টাকাটা, ঠিক আছে, এটা একটা হতে পারে। আর দুই হচ্ছে, ধরো আমি একটা বাড়ি করার জন্য লোন নিয়ে সেই টাকাটায় আমি গোয়া ঘুরে চলে এলাম, টাকাটা আমার চলে গেল, অতএব আমার অ্যাসেটটাও জেনারেট হলো না, তাহলে আমি এবার টাকাটা শোধ করতে পারছি না। তখন আমি হয়ে যাব একজন উইলফুল ডিফল্টার। অর্থাৎ যে পারপাসে লোন নেয় সেই পারপাসটা সে খরচা করছে না, তাহলে সে একজন উইলফুল ডিফল্টার। আর তিন হতে পারে, আমি যে প্রপার্টি মর্টগেজ করেছিলাম, ঠিক আছে, লোনটা নেওয়ার সময় যে প্রপার্টিটা আমি সিকিউরিটি হিসেবে রেখেছিলাম, সেই সিকিউরিটি রাখা যে প্রপার্টিটা সেটা আমি সোল্ড করে দিয়েছি, বিক্রি করে দিয়েছি ব্যাংককে কোনো রকমভাবে ফাঁকি দিয়ে। তখন আমি হয়ে যাব একজন উইলফুল ডিফল্টার। আচ্ছা, একজন মানুষকে উইলফুল ডিফল্টার ঘোষণা করতে গেলে মিনিমাম 25 লাখ টাকার ডিফল্ট অ্যামাউন্ট হতে হয়, না হলে কিন্তু তাকে উইলফুল ডিফল্টার ঘোষণা করা যায় না। আর উইলফুল ডিফল্টার হলে তার কি কি সমস্যা হয়? সে তখন ক্যাপিটাল মার্কেটে পার্টিসিপেট করতে পারে না, মানে ক্যাপিটাল মার্কেটে তাকে বার করা হয়, ঠিক আছে, মানে সে ক্যাপিটাল মার্কেটে শেয়ার কেনা বেচা ইত্যাদি এগুলো করতে পারবে না, ঠিক আছে। দুই হচ্ছে, ব্যাংকিং ফেসিলিটি পাবে না কোনো, ওকে। তিন হচ্ছে, ক্রিমিনাল প্রসিডিংস চালু হতে পারে তার এগেনস্টে। ঠিক আছে, আর অন্য কোনো লেন্ডিং ইনস্টিটিউশন তাকে লোন দেবে না পরবর্তী ক্ষেত্রে। এই ধরনের জিনিসগুলো, এই অ্যাকশনগুলো তার বিরুদ্ধে নেওয়া যেতে পারে, ওকে। ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, এটা হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট টপিক। তো এই ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও হচ্ছে একটা ব্যাংকের যে অ্যাসেট হয়, ঠিক আছে, অ্যাসেট মানে কি? অ্যাসেট দু রকমের অ্যাসেট হয় ব্যাংকের, একটা হচ্ছে লোন, ঠিক আছে, লোনটা হচ্ছে ব্যাংকের অ্যাসেট, মানে যে লোনটা একটা ব্যাংক সাধারণ কাস্টমারকে দিয়েছে সেটা হচ্ছে তার কাছে একটা অ্যাসেট। আর কি হতে পারে, যদি ব্যাংকটা কোনো ইনভেস্টমেন্ট পারপাসে কোনো খরচা করে থাকে, তো সেটা হচ্ছে এই ব্যাংকটার অ্যাসেট, লোন প্লাস ইনভেস্টমেন্ট। অন্যদিকে তার কি লায়াবিলিটিস থাকবে? লায়াবিলিটিসের মধ্যে ডিপোজিটস থাকবে, মানে যেটা সাধারণ কাস্টমারের যে ডিপোজিটগুলো আছে, তো সেই ডিপোজিটগুলো হচ্ছে ব্যাংকের লায়াবিলিটি, কারণ সেটা কাস্টমারকে দিতে হবে। তো এই অ্যাসেট এবং লায়াবিলিটি, এই দুটোর মধ্যে যে ব্যালেন্স, সেটা ঠিকঠাক করে যাতে থাকে, সেজন্য এই CAR আনা, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও। কি এটা? এটা হচ্ছে ব্যাংকগুলোর যে অ্যাসেট, লোন প্লাস ইনভেস্টমেন্ট, তার একটা পার্সেন্টেজ ফ্রি ক্যাপিটাল রূপে মেনটেন করতে হবে, ঠিক আছে, যাতে করে এই লোন ইনভেস্টমেন্ট থেকে যদি পসিবল কোনো লস হয়, মানে যদি NPA হয়, কেউ যদি লোন নিয়ে চলে যায় বিজয় মালিয়ার মতো বা এরকম, তো তখন সেই জিনিসটা যেন বাফার করার মতো ক্ষমতা আমাদের ব্যাংকগুলোর থাকে। তো সেইটার কথা মাথায় রেখে এই ফ্রি ক্যাপিটালটা তাদেরকে আলাদা করে রেখে দিতে হয়, ওকে। এইবারে আমরা একটা বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটাকে একটু বুঝে নিই। ধরা যাক কোনো একটা ব্যাংক 100 টাকা ইনভেস্টমেন্ট প্লাস লোন একটা অর্থবর্ষে করেছে, তো 100 টাকা হচ্ছে সেই ব্যাংকটার অ্যাসেট, ঠিক আছে। তো সেই সময় যদি ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও 9% ধার্য করে, তখন তাকে এই 100 টাকার মধ্যে থেকে 9 টাকা ফ্রি ক্যাপিটাল হিসেবে সরিয়ে রাখতে হবে, ঠিক আছে।
এটাই হলো ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, এটাকে ব্যাসেল অ্যাকর্ডও বলে। তো আমরা পরের কোনো ভিডিওতে আমরা ব্যাসেল নর্মসগুলো পরে জেনে নেব, অতটা খুব একটা ইম্পর্টেন্ট নাই বলে আমি এখানে বললাম না। ব্যাংকিং সংক্রান্ত এই চ্যাপ্টারটা আমরা এখানেই শেষ করছি। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানিও, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা এই ধরনের ভিডিও পরপর দিতে থাকবো টোটাল সিলেবাসকে কভার করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস ইউ।